কিছুদিন আগে আমি আমার ঘরের ভেতর একটি কার্যকর সমুদ্র তটের ইকোসিস্টেম তৈরি করেছিলাম। পুরো 1 মাস জুড়ে এই উপকূলীয় গাছপালা ও প্রাণীরা কঠিন সমুদ্র তটের পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের মানিয়ে নিয়েছে। আমি এমনকি শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগও অনুকরণ করেছি, যাতে দেখা যায় প্রাণীরা কিভাবে প্রতিক্রিয়া দেখায়। শুরুতে এটি ছিল একেবারে প্রাণহীন মরুভূমির মতো, কিন্তু ধীরে ধীরে এটি রঙিন ও প্রাণবন্ত এক সমুদ্র তটে রূপান্তরিত হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো তা বুঝতে আমাদের ফিরে যেতে হবে প্রথম দিনটিতে, যেদিন আমি ট্যাঙ্কের উপকরণ আর কিছু গাছ সংগ্রহ করেছিলাম। আমি প্রথমে বালু দিয়ে সৈকতের বেস তৈরি করি, তারপর লবণাক্ত পানি যোগ করি। শুরুতে পানি একটু ঘোলা ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই লবণ পুরোপুরি গলে যায় এবং পানি প্রস্তুত হয়ে ওঠে সামুদ্রিক গাছ যোগ করার জন্য। আমি কিছু সাধারণ পাথর ও সামুদ্রিক শৈবাল যোগ করি। স্থলভাগের জন্য আমি একটি কাঠের টুকরো, অনেক ছোট শামুকের খোলস এবং পেছনের দিকে মস যোগ করি, যাতে এটি একটি উপকূলীয় বনকে উপস্থাপন করে। সৈকতের ভিত্তি তৈরি হয়ে গেল, কিন্তু সবকিছু তখনও ফাঁকা ও প্রাণহীন লাগছিল। এখন সময় হলো প্রথম প্রাণী যোগ করার। এটি দেখতে শুধু একটি খোলসের মতো লাগতে পারে, কিন্তু আসলে এটি অনেক বেশি কিছু। এটি একটি সুরক্ষিত ঘর যা ভেতরের প্রাণীকে নিরাপদ রাখে। পরিবেশে কোনো বিপদ আছে কিনা তা পর্যবেক্ষণ করার পর প্রাণীটি নিরাপদ বোধ করে খোলস থেকে বেরিয়ে আসে। সে ছিল একটি হারমিট ক্র্যাব। কাঁকড়াটি সঙ্গে সঙ্গে দেয়ালের পাশে গিয়ে দাঁড়ায়, যাতে সম্ভাব্য শিকারী দেখতে পারে। নামের মধ্যে হারমিট থাকলেও হারমিট ক্র্যাব আসলে খুবই সামাজিক প্রাণী, তাই তাকে আরও স্বস্তি দিতে আমি তার জন্য একজন বন্ধু যোগ করি। দ্বিতীয় হারমিট ক্র্যাবটি প্রথমে একটু লাজুক ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেও তার খোলস থেকে বেরিয়ে আসে। সবকিছু ভালোই চলছিল, তাই আমি কয়েকদিনের জন্য ইকোসিস্টেমটিকে নিজের মতো থাকতে দিই। চতুর্থ দিনে দুইটি হারমিট ক্র্যাব একসঙ্গে ভালোভাবেই টিকেছিল এবং কাঠের পেছনে সৈকতে তাদের জায়গা তৈরি করে নিয়েছিল। এদিকে পানির নিচে আরও জীবন গড়ে উঠছিল, গাছপালা বাড়তে শুরু করেছিল এবং সেই দিনই আমি আরও এক ধরনের জীবন যোগ করেছিলাম। দুটি ছোট ওয়াচম্যান গোবি মাছ সমুদ্রের এই অংশে সাঁতার কাটছিল, যাকে তারা নিজেদের বাড়ি বানিয়েছিল। এই মাছগুলো সাধারণ মাছ নয়, তাদের বিশেষ ক্ষমতা আছে। তারা মুখ ভর্তি বালি তুলে নেয়, খাবার ছেঁকে নেয় এবং বালি আবার বাইরে ফেলে দেয়। এই গোবি মাছটি একটি পাথরের নিচে নিজের জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে নিল। এটা শুধু মাছের জন্য খাবার জোগাড় করে না, বরং সমুদ্রের বালু পরিষ্কার রাখে এবং পুরো ইকোসিস্টেমকে স্বনির্ভর হতে সাহায্য করে। আমি আবার কয়েকদিন সৈকতটিকে একা থাকতে দিলাম। নবম দিনে ফিরে এসে আমি একটি সমস্যা লক্ষ্য করলাম। প্রাণী ও গাছ ঠিক ছিল, কিন্তু কাঁচের কিছু অংশে শৈবালের প্রাথমিক বৃদ্ধি দেখা যাচ্ছিল। যদি এটাকে না ঢাকা হতো, তাহলে পানির মান খারাপ হয়ে যেতে পারত। আমি চাইলে নিজেই পরিষ্কার করতে পারতাম, কিন্তু সেটা বিরক্তিকর। তাই আমি অন্য পরিকল্পনা করলাম। আমি 5টি সুন্দর খোলস-সওয়া আস্ত্রিয়া শামুক কিনে সমুদ্রে ছেড়ে দিলাম একে একে। এই শামুকগুলো শৈবাল খেতে ভালোবাসে এবং একা ছেড়ে দিলে পুরো ট্যাঙ্ক পরিষ্কার করে দেয়। তবে শামুকদের একটি সমস্যা আছে, তারা খুবই ধীর গতির। তাই শৈবাল পরিষ্কারে সাহায্য করার জন্য আমি আরেকটি প্রাণী যোগ করলাম, মেরিন হারমিট ক্র্যাব। এরা স্থলভাগের হারমিট ক্র্যাব থেকে একেবারেই আলাদা। এরা প্রায় 30 গুণ ছোট এবং পানির নিচে থাকে। এদের খাদ্য মূলত শৈবাল। এই ছোট কাঁকড়াগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে শামুকরা পৌঁছতে পারে না, আর এরা শামুকদের তুলনায় একটু দ্রুত। 14তম দিনে ইকোসিস্টেমটা অনেক বেশি জীবন্ত লাগছিল, কিন্তু মস, যেটা উপকূলীয় বনকে উপস্থাপন করছিল, সেটা খুব দ্রুত বেড়ে পুরো সৈকত দখল করে নিচ্ছিল। তাই আমি স্থলভাগে কিছু প্রাণী যোগ করার সিদ্ধান্ত নিলাম, ঝিঁঝি পোকা। এরা মস খেতে ভালোবাসে এবং পানির অংশে কোনো সমস্যা করে না। আমি কয়েকটি ঝিঁঝি পোকা ছেড়ে দিলাম এবং তারা সঙ্গে সঙ্গে কাজ শুরু করলো। তবে একটি ঝিঁঝি পোকা ভুল করে বালুর দিকে চলে যায়, যেখানে একটি হারমিট ক্র্যাব বিশ্রাম নিচ্ছিল। হারমিট ক্র্যাব সাধারণত শান্ত হলেও হুমকি মনে করলে তারা ধারালো চিমটা ব্যবহার করে। কিছুক্ষণ উত্তেজনার পর কাঁকড়াটি আক্রমণ না করে চলে যায়। খুব কাছাকাছি বিপদ ছিল। আরও কয়েকদিন পর আমি একটি চরম সমুদ্রতটের আবহাওয়া অনুভব করলাম। আমি আলো বন্ধ করলাম এবং বৃষ্টি শুরু করলাম। হারমিট ক্র্যাবরা খুশি ছিল না, কাঠের নিচে আশ্রয় নিল। তবে এই বৃষ্টি গুরুত্বপূর্ণ, কারণ এটি পানির লবণাক্ততা ঠিক রাখে। এরপর আমি ঢেউনোর মতো প্রভাব তৈরি করতে একটি পানির পাম্প যোগ করি। মাছগুলো পাথরের নিচে লুকিয়ে পড়ে, কাঁকড়াগুলো একটু এদিক ওদিক হয়ে যায়।
আর শামুকগুলো দেয়াল আঁকড়ে ধরে থাকে। কিছুক্ষণ পর আমি সব কিছু বন্ধ করি, ঝড় শেষ হয়। 22তম দিনে আমি নিশ্চিত হতে চাইলাম যে পুরো ইকোসিস্টেমটি স্বনির্ভর। তাই আমি শেষ একটি গুরুত্বপূর্ণ প্রাণী যোগ করলাম, ক্যামেল শ্রিম্প। এই চিংড়িটি মৃত জীব ও জৈব বর্জ্য খেয়ে পানি পরিষ্কার রাখে। সে দ্রুতই পরিবেশের রাজা হয়ে ওঠে। 29তম দিনে শেষ জীব হিসেবে আমি একটি কোরাল যোগ করি। কোরাল আসলে শত শত ছোট প্রাণীর পলিপের বাড়ি, যারা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। 30তম দিনে সব প্রাণী ও গাছপালা শান্তিতে একসঙ্গে বসবাস করছিল একটি স্বনির্ভর সমুদ্রতটের ইকোসিস্টেমে। দেখার জন্য ধন্যবাদ। আমি ইউটিউবে খুবই নতুন, এটা আমার মাত্র দ্বিতীয় ভিডিও। আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে। আর যদি কোনো ভিডিও আইডিয়া থাকে কমেন্টে জানাতে ভুলবেন না।